আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কালো শার্ট পরা উচ্চা লম্বা সুন্দর যে ছেলেটা এখন আম গাছের নিচে দাঁড়িয়ে আছে তার নাম নির্ণয়। আমার খালাতো ভাই। নাম নির্ণয় হলেও অনুভূতি নির্ণয়কারক হিসেবে তাকে আমি দেব শূন্য। লেখাপড়ায় তুখোড় ছাত্র ছিল, অবশ্য সেই পাঠ চুকিয়ে এখন সে 3 বছর ধরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে। সে অনেকটা আমাবস্যার চাঁদের মতো। এ কথা বলছি কারণ তার দেখা পাওয়ার জন্য অনেক অপেক্ষা প্রতীক্ষা করতে হয়, তবুও দেখা পাওয়া ম্যান লাভার। কোনো দরকার ছাড়া সে গ্রামে আসে না। শুধু দরকার বা যে কোনো দরকার হলেও সে আসবে না। সে আসবে খুব বেশি দরকার এমন কোনো কাজে, যেমন এবার এসেছে ছোট মামার বিয়ে বলে। মাঝে মাঝে আমার ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তোমাদের কোলাহলপূর্ণ শহর কি আমাদের শান্ত শীতল নীরব ছায়াঘেরা পরিবেশের গ্রামের চেয়েও বেশি সুন্দর? কিন্তু আমার শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না, কারণ সে কোনো কাজিনের সাথেই খুব একটা মেশে না। একটু ভুল বললাম, কথাটা হবে সে কোনো মেয়ে কাজিনদের সাথেই মেশে না। যতটুকু কথা না বললেই নয়, ঠিক ততটুকুই বলে। মাঝে মধ্যে তাকে মনে হয় নাকুচু স্বভাবের অহংকারী গম্ভীর পুরুষ, কিন্তু যখন আবার চোখের সামনে ছেলে কাজিনদের সঙ্গে মিশতে দেখি তখন আমার ধারণা কর্পূরের ন্যায় উবে যায়। এই যেমন এখন সে আমার ছোট ভাই রাকিবের সাথে গাছে উঠে আম পাড়ছে, মাঝে মাঝে আবার কি সব বলা বলি করে হাসাহাসি করছে দুজনে। আমার পরিচয়ই তো দেয়া হয়নি। আমি নিবেদিতা, পুরো নাম নিবেদিতা আহমেদ। 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, সেই সাথে বাবা মায়েরও ভীষণ আদরের কন্যা আমি। বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়ে হাওয়া খাওয়ার কথা থাকলেও হাওয়া খেতে পারছি না। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, এজন্য প্রচুর পড়াশোনা করতে হচ্ছে আমাকে। নিঃশ্বাস ফেলার সময়টুকুও নেই। আমি আহামরি কোনো ভালো ছাত্রী না হলেও এভারেজে আছি, তার সত্ত্বেও পাবলিকে চান্স পাওয়ার স্বপ্ন কারি বা না থাকে, আমিও ব্যতিক্রম নই। নানার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব ভ্যানে করে গেলে 30 মিনিটের পথ। বইয়ে মুখ ডুবিয়ে থাকার দরুন আমি যখন একই সাথে চরম ক্লান্ত ও বিরক্ত সেই সময়েই উত্তরে হিমেল হাওয়ার মতো একটা সতেজ খবর পেলাম। ছোট মামার বিয়ে ঠিক হয়েছে এবং আমরা যেন 1 সপ্তাহ আগেই নানার বাসায় চলে আসি। বাবা আর বড় ভাইয়া কাজের জন্য আসতে না পারলেও আমি, মা আর রাকিব 10 দিন আগেই চলে এসেছি। সময় পেলে পড়ব বলে বইগুলোকেও তল্পায় বেঁধে নিয়ে এসেছি। আমরা আসার পরপর আমার বাকি কাজিনরাও চলে এসেছে। ওরা আসার আগে টুকটাক পড়া হলেও এরপর আর বই খোলা হয়নি, সময়ই পাইনি। কিন্তু আজ অনেক দিন বাদে বইগুলোর মাঝখান থেকে ডায়েরিটা বের করলাম সুদর্শন পুরুষটাকে নিয়ে কিছু লিখব বলে। তার সামনে গিয়ে কথা বলার সাহস নেই, তাই ডায়েরি আমার শেষ ভরসা। তারা এসেছে গতকাল রাতের ট্রেনে, পৌঁছেছে ভোরে। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কেবলমাত্র আমি সামনে যাইনি। নিবু কই তুই? তোবার কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে ডায়েরিটা ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেলল নিবেদিতা। তোবা তার বড় খালার মেয়ে, নিবেদিতার সমবয়সী, তবে ভীষণ দুরন্ত ও চঞ্চল স্বভাবের। ঝড়ের গতির আগে চলে। এই যেমন এখনো ঝড়ের মতোই প্রবেশ করেছে রুমে, ততক্ষণে অবশ্য নিবেদিতাও ডায়েরিটা লুকিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তোবা এসে ওকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে ভুরু কুচকালো, জিজ্ঞেস করলো, একা একা বসে কি করছিস? নিবেদিতা হাসার চেষ্টা করে বলল, কিছুই না, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে তাই বসে আছি। মাঝে মাঝে তোর হাব ভাব দেখলে মনে হয় ভূতে ধরেছে। এখন বাইরে চল। বাইরে কেন? নির্ণয় ভাইয়া আর রাকিব মিলে অনেকগুলো আম পেরেছে। বাড়ির বড়রা ব্যস্ত, কেউ এখন আর আম মাখার কাজ করতে পারবে না। তো এখন আমরা কি করব? আমরা কি করবো মানে? আমরা কাজিনরা মিলেই তো আম ভর্তা বানাবো। আমি পারবো না ভাই, হাত জ্বলবে আমার। তোকে মরিচ ডলতে হবে না, আমাদের সাথে আম ছিলবি। জলদি চল এখন। নিবেদিতাকে আর কিছু বলা কিংবা কওয়ার সুযোগ না দিয়েই বগল দাবা করে নিয়ে গেল তোবা। বাড়ির উঠোনে ততক্ষণে অন্যরা আমছোলার কাজে লেগে পড়েছে। অন্য পাশে চেয়ার নিয়ে বসে আছে নির্ণয়, রাকিব, বড় মামার ছেলে হৃদয়,
চাচাতো ভাই শিহাব সহ ওদের আরও কয়েকজন বন্ধু বান্ধব। নিবেদিতাকে একটি বটি ধরিয়ে দিল তুবা, বলল, নে বস, তাড়াতাড়ি কাজে লেগে পড়। আম ভর্তা খেয়ে সবাই মিলে আজ নদীতে গোসল করতে যাব। বাকি মেয়েরা খুশিতে হৈ হৈ করে উঠল। কেবল নিবেদিতাই মুখটা মলিন করে বলল, মা জানে মেরে ফেলবে। তুবা মাছির তাড়ানোর ভঙ্গিতে বলল, আরে ধুর, বাড়ির কারোর এখন আমাদের দিকে নজর দেওয়ার সময়ই নেই। তাছাড়া ভাইয়ারা তো সাথে থাকবেই, সমস্যা নেই। তুবা তো সমস্যা নেই বলেই খালাস, কিন্তু নদীতে যাওয়ার ঝামেলা গঠনের পূর্বেই একটা অঘটন ঘটিয়ে ফেলল নিবেদিতা। অসাবধানতায় ডান হাতের আঙুল কেটে ব্যথায় আর্তনাদ করে উঠল। চিৎকার শুনে সবার দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ হলো। সবার সঙ্গে সঙ্গে এগিয়ে এলো নির্ণয় নিজেও। জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুবা ততক্ষণে নিবেদিতার আঙুল চেপে ধরেছে যাতে রক্তক্ষরণ বেশি না হয়। সে বলল, হাত কেটে ফেলেছে ভাইয়া। নির্ণয় ভাবলেশীনভাবে বলল, যে কাজ পারে না তাকে কাজ করতে দাও কেন? মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল নিবেদিতার। অপমানে মুখ থমথমে হয়ে আছে। কে বলেছে নিবেদিতা কাজ পারে না? এইটুকু বয়সে নিবেদিতা সব ধরনের রান্না জানে এবং তার রান্নার হাতও বেশ ভালো। বাবা মায়ের আদরের কন্যা হলেও কোনো কাজ শেখাতে বাকি রাখেননি মা নাসিমা বেগম। এমনকি কাঁথা সেলাইও আয়ত্তে আছে নিবেদিতার। এই পাষণ্ড মনের গম্ভীর পুরুষ কিনা বলছে নিবেদিতা কাজ পারে না। হৃদয়ের মাঝেই ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। হাত পরিষ্কার করে আঙুল ব্যান্ডেজ করে দিয়ে বলল, তোর আর কাজ করতে হবে না, পাশে বসে থাক চুপচাপ। নিবেদিতাও কোনো কথা বলল না। আম ভর্তা মাখানো হলে তা সে মুখেও তুলল না অভিমানে। রাকিবকে দিয়ে দিয়েছে সব। খাওয়া শেষে সবাই যখন নদীতে গোসল করতে যাবে বলে ঠিক করলো, তখন নিবেদিতা বেঁকে বসলো। সে না গেলে অন্যরাও মজা পাবে না। তাই সব মেয়ে কাজিনরা মিলে তাকে তোষামত করে অবশেষে রাজি করাতে সক্ষম হয়েছে। মায়ের চোখে ফাঁকি দিয়ে সবার সঙ্গে নদীতে গোসল করতে গেল নিবেদিতা। নদীতে নামার পূর্বে নির্ণয় সবাইকে উদ্দেশ্য করে বলল, যারা সাঁতার পারে না তারা নদীর গভীরে নেমো না, কিনারেই থেকো, পরে না আবার কোনো দুর্ঘটনা ঘটে যেন। নিবেদিতার কেন জানি মনে হলো নির্ণয় কথাটা তাকেই উদ্দেশ্য করে বলেছে। সে ভেবেছেটা কি, একটু হাত কেটেছে বলে কি নিবেদিতা অকর্মা? সে গ্রামের মেয়ে, সাঁতার তার রন্ডে রন্ডে, আর এটাই সে এখন নির্ণয়কে প্রমাণ করে দেবে। ওড়না ভালো করে বেঁধে সে নদীতে নেমে এলো। প্রচুর স্রোত এখন পানিতে, তবুও মনে প্রবল জেদ। সাঁতার কেটে তাকে ওই পাশে যেতেই হবে। নির্ণয় মনে সুখে সাঁতার কাটছিল বাকিদের সঙ্গে, কিন্তু শহরের ছেলে বিধায় নদীর স্রোতের সঙ্গে তার বনিবানা ঠিক হচ্ছিল না। স্রোতের সাথে সে কোনো রকমভাবেই পেরে উঠছিল না। বিষয়টা প্রথমে কেউই বুঝতে পারেনি। যখন বুঝেছে তখন অনেকটাই দেরি হয়ে গেছে। স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছিল সবাই তার থেকে বেশ দূরে অবস্থানরত। নিবেদিতাও ওই পারে প্রায় কাছাকাছি। তখন সবার চিৎকার চেঁচামেচি শুনে যখন পাশ দিয়ে তাকালো, তখন তার অন্তরটা কেঁপে ওঠার উপক্রম। যত দ্রুত সম্ভব সাঁতার কেটে সে নির্ণয়ের কাছে পৌঁছে এক হাত টেনে ধরল। নির্ণয়ের মতো সুটামদেহী এক পুরুষকে টেনে তোলা, তাও আবার স্রোতের সাথে যুদ্ধ করে, বিষয়টা নিবেদিতার জন্য ভীষণ কঠিন ছিল। তবুও হাল ছাড়ছিল না সে। প্রাণপণে চেষ্টা করছিল নির্ণয়কে স্রোত থেকে টেনে কিনারে নেওয়ার। তার চেষ্টায় অনেকটা সফল সে। ততক্ষণে হৃদয় শিহাব ও স্বার্থে চলে এসেছে এদিকে। অবশেষে ওদের সাহায্যে নির্ণয়কে পাড়া নিতে সক্ষম হয় নিবেদিতা। সে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নির্ণয় শরীর প্রায় অসাড়। সে চিত হয়ে শুয়ে পড়েছে। হৃদয় ওর পেটে চাপ দিয়ে পানি বের করছিল। বেশ কিছুক্ষণ পর নির্ণয় কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নিবেদিতার দিকে তাকিয়েও কিছু বলতে পারছিল না। তার কণ্ঠস্বর রোধ হয়ে আছে। নিবেদিতাও এখন কিছুটা স্বাভাবিক। সে জিজ্ঞেস করল, ঠিক আছেন এখন আপনি? নির্ণয় মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা জাগালো কোনো রকমে। ছোট মামার গায়ে হলুদের প্যান্ডেল সাজানো হয়েছে বাড়ির বিশাল বড় উঠানে। নিবেদিতার বড় ভাই নয়ন এসেছে ঠিক হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার মিনিট 5 আগে। গুরুত্বপূর্ণ একটা কাজে তাকে শহরে যেতে হয়েছিল বলে আগে আসতে পারেনি। ছোট মামার সাথে নয়নের বেশ খাতির, যদিও তাদের বয়সে বেশ গ্যাপ রয়েছে, কিন্তু তা দেখে বোঝার উপায় নেই। নয়ন দেরি করে আসায় ছোট মামা গাল ফুলিয়ে বসে আছে। রসিক নয়ন মামার গাল ধরে টেনে বলল, আহা, নতুন জামাই এমন গাল ফুলিয়ে বসে থাকলে ভালো লাগে নাকি? হাসো তো দেখি, হাসো। মামা রাগ করে থাকতে পারলেন না। নাসিমা বেগম নিবেদিতাকে বললেন, ওদের রং দেখতে গেলে সময় চলে যাবে। ঘরে গিয়ে টেবিলের উপর থেকে হলুদের বাটিগুলো নিয়ে আয় যা। নিবেদিতা মাথা নাড়িয়ে চলে গেল। ঘরে প্রবেশ করতে গিয়ে আচানক একজনের সাথে ধাক্কা লেগে যায় তার। টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার মুহূর্তে আশ্রয় হিসেবে কোনো কিছুই পেল না, বিধায় আগন্তুকের পাঞ্জাবির কলার টেনে ধরেছে নিবেদিতা। ভয়ে সে জড়সড়। আগন্তুকও নিবেদিতার হাত ধরে পড়ে যাওয়ার হাত থেকে কোনো রকম বাঁচল। অসহায় কণ্ঠে বলল, কলারটা ছাড়ুন প্লিজ, দম আটকে না হয় মরবো। নিবেদিতা সঙ্গে সঙ্গে কলার ছেড়ে নিজের হাতও ছাড়িয়ে নিল। রাগে কটপাট করে তাকিয়ে বলল,
দেখে চলতে পারেন না? দেখে তো বললাম, পূর্ণিমার চাঁদ। মানে? কিছু না, সরি। হলুদ আনতে দেরি হচ্ছিল বিধায় নাসিমা বেগমের গলার আওয়াজ ভেসে এলো। নিবেদিতা, কই রে, এতক্ষণ লাগে? নিবেদিতাও এখান থেকেই চিৎকার করে বলল। আসছি মা। এরপর তড়িঘড়ি করে ঘরের ভেতর চলে গেল হলুদ আনতে। আগন্তুকর যাওয়ার পানে তাকে মুস্কি হেসে বলল, নিবেদিতা, নাইস নেম। হার নেম ইজ টু মাচ প্রিটি লাইক হার। নিবেদিতা, নিবেদিতা প্রাণ। আগন্তুক লোকটার পরিচয় পাওয়া গিয়েছে। নিবেদিতার ভাই নয়নের বাল্যকালের শহরে বন্ধু। তার সাথে জরুরি দেখা করতে মামার বিয়েকে তোয়াক্কা না করে নয়ন ঢাকায় গিয়েছিল দেখা করতে। শুধু তো যায়নি, সাথে করে আবার বন্ধুকে নিয়েও এসেছে। সে নিয়ে আসুক, সমস্যা নেই। তবে নিবেদিতার বিরক্ত লাগছে অন্য জায়গায়। তার কেন জানি মনে হচ্ছে ধাক্কাটি খাওয়ার পর থেকে এই লোকটা তাকে নোটিশ করছে। ওহো, এখন আর তাকে লোকটা বা আগন্তুক না ডেকে নাম ধরে ডাকা যায়। ভাইয়ের কাছে নামটা জানা গেছে, মোহাম্মদ মিধা হোসেন। নামটা সুন্দর হলেও নজর সুন্দর না। হতে পারে শুধু নিবেদিতার কাছে এমন লাগছে, কারণ বাকি মেয়েরা যেভাবে মিধাত নামক আগন্তুকটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, তার একটুখানি আগ্রহ মিধাদের মধ্যে দেখা যাচ্ছে না। সে কেবল সুযোগ পেলেই নিবেদিতাকে দেখছে, যেন নিবেদিতা রক্তে মাংসে গড়া কোনো মানবী নয়, বরং মিধাদের প্রাণভোমরা। চোখের আড়াল করলেই কেউ বগল দাবা করে নিয়ে যাবে। নিবেদিতা চেষ্টা করছিল মিধাতকে এড়িয়ে চলার, কিন্তু এই ধ্বংসাত্মক দৃষ্টি এড়ানো মুশকিল। নয়ন এবং সে এখন মেরি আর কি শাদি হে গানের সমান তালে নাচছে। চারিদিকে হই হুল্লোড়। নিবেদিতার বোন বান্ধবীগুলো তালির সঙ্গে সঙ্গে শীষ বাজাচ্ছে। নিবেদিতা সবাইকে সম্পূর্ণ এড়িয়ে নির্ণয়ের দিকে তাকিয়েছে। নির্ণয় ঠোঁটে মুচকি হাসি, সেও নাচ উপভোগ করছে। নিবেদিতার মনটাই ভরে গেল নির্ণয়কে দেখে। সবুজ পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে দেখতে। অবশ্য গায়ে হলুদে আজ সব ছেলেরাই সাদা পাজামার সাথে সবুজ পাঞ্জাবি পরেছে। সে সবাই যা ইচ্ছে পড়ুক গিয়ে। নিবেদিতা তো বারংবার ধপাস করে শুধু এই গম্ভীর মুখ ছেলেটার প্রেমেই পড়ছে। নয়ন ও মিধাদের নাচ শেষ হলে তোবা ওর বান্ধবীরা এবার নাচে অংশ নিল। বলাই বাহুল্য, প্রত্যেকের নাচে একদম চোখ ধাঁধানো। নিবেদিতা মেয়ে হয়ে অবাক হয়ে দেখছিল। ওরা যে এত ভালো নাচ জানে নিবেদিতা নিজেও জানতো না। কেন জানি তার চোখ চলে গেল নির্ণয়ের দিকে। এক ভালো লাগাই ছেয়ে গেল তার মন। নির্ণয়দের নাচ না দেখে ফোনের দিকে তাকিয়ে রয়েছে। ওর পাশের চেয়ারেই এখন বসে আছে মিধাত। তাই না চাইতেও দৃষ্টি সেদিকে চলে গেল। একই ব্যাপার, মিধাতও মেয়ে দলটার নাচ দেখছে না, বরং খুব মনোযোগ দিয়ে মাটির দিকে তাকিয়ে পানি পান করছে আর বোতলটাকে দেখছে। পানি আবার এত মনোযোগ দিয়ে পান করার মতো কি হলো? হঠাৎ করে মিধাত নিবেদিতার দিকে তাকানোতে চোখাচোখি হয়ে গেল দুজনের। অপ্রস্তুত হয়ে পড়ল নিবেদিতা, সেই সাথে বুকটা ধরফর করে উঠল। এত গভীর অন্তর্ভেদী দৃষ্টি তার। তবে মিধাত এক চিলতে হাসিও উপহার দিল নিবেদিতাকে। নিবেদিতা অবশ্য আমলে নিল না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। নাচের পর্ব শেষ হলে সবাই এবার একটু বিরতি নিয়ে হলুদের অনুষ্ঠান শুরু করলো। যে পরিমাণ মিষ্টি আর ছোট মামা গিলছে, তাতে বেচারার যে কি হাল ভেতরে ভেতরে সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছে নিবেদিতা। তার মিষ্টি একদমই পছন্দ নয়। মিষ্টি জাতীয় কোনো খাবারই মূলত সে খুব একটা পছন্দ করে না। সবাই মামাকে হলুদ দেওয়ার পর একসময় নিবেদিতার পালাও এলো। সব কাজিনরা মিলে একই রকম শাড়ি পরেছে, সেজেছে। সে এগিয়ে গিয়ে মামাকে হলুদ লাগানোর সময় চুলগুলো মিষ্টির ওপর ঝুঁকে পড়ছিল। হৃদয় খুব সাবধানে নিবেদিতার চুলগুলো ধরে রাখলো। আবার বুকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। এক অজানা ভালো লাগায় বুকটা ছেয়ে গেল। কোনোরকম হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে সেখান থেকে সরে গেল নিবেদিতা। বারংবার লুকিয়ে নির্ণয়কে দেখছিল আর মনে মনে হাসছিল। হলুদের পর্ব শেষ হলে এবার গানের পর্ব শুরু হলো। এবার সবাই চেপে ধরেছে নিবেদিতাকে। গান গাইতে হবে তাকে। সে গান জানে, সমস্যা নেই, কিন্তু এত মানুষের সামনে গান গাইতে হবে ভেবেই লজ্জায় মরছে যাচ্ছে। সে অনুরোধ করলো গান না গাওয়ার জন্য, কিন্তু কেউ তার অনুরোধ শুনল না। তুবা ওকে টেনে মাঝখানে নিয়ে গেল। নয়ন ওর হাতে মাইক্রোফোন ধরিয়ে দিয়ে বলল, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ আর মাই ব্রেভ মিস্টার, আই নো দ্যাট, সো স্টার্ট। সবাই নিবেদিতার নাম চিৎকার করে বলে তাকে উৎসাহিত করছিল। সে আর চোখে একবার নির্ণয়ের দিকে তাকালো। তার মনে হলো নির্ণয়ও তাকে মাথা দুলিয়ে গান গাইতে ইশারা করলো। তার পাশে মিধাত বসা, তার দৃষ্টিতে শূন্যতা, ভাবলেশীনভাবে বসে আছে। অবশেষে নিবেদিতা মনের জোর বাড়িয়ে গান গাইতে শুরু করে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবে তুই চোখের বাহিরে না। নিবেদিতার গান শেষ হলে পুরো অনুষ্ঠান বাড়ি যেন হাততালিতে মুখরিত হয়ে উঠল। না চাইতেও নিবেদিতার দৃষ্টি চলে গেল নির্ণয় ও মেধাদের দিকে। ওরা দুজনও হাসি মুখে তালি দিচ্ছিল।
উপস্থিত জনতার মুখরিত তালি দেওয়া শেষ হলে নয়ন মিধাদের গান গাওয়ার অ্যানাউন্স করলো। উপস্থিত সবাই পূর্বের ন্যায় এবার মিধাদের নাম বলে তাকে উৎসাহ দিচ্ছিল। তবে মিধাদকে দেখে মনে হলো সে মোটেও এই অ্যানাউন্সের জন্য প্রস্তুত ছিল না। সে একই সাথে বিস্মিত বিরক্ত চোখে নয়নের দিকে তাকিয়ে আছে। নয়ন যেন তার তোড়াই পরোয়া করলো। সে নিজে গিয়ে মিধাদের হাত ধরে প্যান্ডেলে নিয়ে এলো। মিধাদ এবার ফিসফিস করে বলল, এটা কি করলি তুই? আমি গান গাওয়ার জন্য প্রস্তুত না। তুই অপ্রস্তুত গান গাইলেই দেখবি মেয়েরা ফিদা হয়ে পড়ে গেছে। প্রস্তুতি লাগবে না। মেয়েদের ফিদা করার ইচ্ছে আমার নেই। তা আমি জানি, কিন্তু আমি চাচ্ছি কেউ একজন তোর জন্য পাগল হোক, যাতে আন্টিকে দেওয়া কথা আমি রাখতে পারি। তোর জন্য একটা বাঙালি বউ আবদার করেছে আন্টি। তোর কি মনে হয় বিদেশে আমি বিদেশিনী মেয়ে নিয়ে শুয়ে থাকি? নয়ন এবার হেসে ফেলল। উপস্থিত সবাই গান শোনার জন্য অপেক্ষা করে বসে আছে। নয়ন বলল, এ বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন তুই গান শুরু কর। মিধাদকে অথৈ সমুদ্রে ফেলে দিয়ে নয়ন শটকে গেল। মিধাদ কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমার আসলে গান গাওয়ার কোনো প্রস্তুতি ছিল না। নয়ন হতচ্ছাড়াটা যে এভাবে ফাঁসিয়ে দেবে বুঝতে পারিনি। এখন আমার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। যে গান মস্তিষ্কে আছে সেটা গাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। উপস্থিত সবাই বলল, আপনার যে গান ইচ্ছে শোনান, আমাদের সমস্যা নেই। আমি তাহলে একটা ইংলিশ গান শোনাই, এটাই মনে আছে এখন আমার। সবার মাঝে আগ্রহে কিঞ্চিত ভাটা পড়ল। গ্রামের অধিকাংশ মানুষই ইংলিশ গান বুঝবে না, তবুও কেউ অস্বীকৃতি জানালো না। মিধাদ গান শুরু করলো। You're the light, you're the night, you're the color of my blood. You're the cure, you're the pain, you're the only thing I wanna touch. Never knew that it could mean so much, so much. You're the fear, I don't care, 'cause I've never been so high. Follow me through the dark, let me take you past our satellites. You can see the world you brought to life, to life. So love me like you do, la la, love me like you do. Love me like you do, la la, love me like you do. Touch me like you do, ta ta, touch me like you do. What are you waiting for? সবাই গানের মানে না বুঝলে এত সুন্দর করে মিধাদ গানটা উপস্থাপন করেছে যে সবাই মুগ্ধ হয়ে গান শুনে একযোগে করতালি দিতে লাগলো। নয়ন মঞ্চে এসে বলল, মিধাদের গান আপনাদের পছন্দ হয়েছে? ও কিন্তু খুব ভালো বাংলা গানও হয়। সবাই একসাথে চিৎকার করে বলল, হ্যাঁ। সবাই আবার চিৎকার করে বলল, আমরা শুনতে চাই। মিধাদ বিড়বিড় করে বকতে লাগলো নয়নকে। নয়ন সেসব আমলে না নিয়ে বলল, আমরা ওর গান শুনবো, তবে ওকে একটা ছোট্ট বিরতি দেই। এর মাঝে আমরা এখন নির্ণয় ভাইয়ার মাতোয়ারা বাঁশির সুর শুনবো। তৎক্ষণাৎ নির্ণয়ের দিকে তাকালো নিবেদিতা। নির্ণয় ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে। নয়ন যে এভাবে ধরে বেঁধে সবাইকে বিপদের মুখে নিয়ে হাজির করবে, সবার নিকট এখন যেন সব কল্পনাতীত। নিবেদিতার জন্য জানি হাসি পেয়ে গেল নির্ণয়ের মুখের হাবভাব দেখে। হাসি আটকে রাখতে না পেরে হেসেও ফেলল। নয়ন এসে নির্ণয়কেও নিয়ে গেল। নির্ণয়ের অবস্থাও এখন মেধাদের মতোই। মেধাত নির্ণয়ের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, ভাই শুরু করেন, মান সম্মানের ব্যাপার। অনুষ্ঠানটা মিটে যাক, এরপর না হয় সবাই মিলে নয়নকে ধরবো। দুর্বোধ্য হাসল নির্ণয়। সে বেশ ভালো পিয়ানো, বাঁশি, গিটার বাজানোর পাশাপাশি গানও মোটামুটি ভালো পারে। নিবেদিতার অবশ্য একবারই সৌভাগ্য হয়েছিল নির্ণয়ের গান শোনার। ভেতরের সকল জড়তা কাটিয়ে নির্ণয় অনিকেত প্রান্তর গানের সুর বাঁশিতে তোলার সাথে সাথে উপস্থিত সবার মাঝে হৈহুল্লোড় শুরু হয়ে গেল। এরপর সবাই মনোযোগ দিয়ে শুনছিল আর মাতোয়ারা হচ্ছিল। এত মিষ্টি সুর, নিবেদিতার মনে হচ্ছিল এক কঠিন কল্পনার পথ সে হারিয়ে যাচ্ছে। সুরের উৎস খুঁজতে খুঁজতে বিহব্বল হয়ে যাচ্ছে সে। সতেজতায় ভেতরের অস্থিরতা কমার বদলে পাল্লা দিয়ে বাড়ছে। এত প্রেম কেন এই সুরে, এত কেন আবেগ? কখন যে নির্ণয়ের বাঁশি বাজানো শেষ করেছে নিবেদিতা বলতে পারবে না। সবার হাততালির শব্দে তার কল্পনার তাচ্ছিল্য। তুবা জোরে জোরে হাততালি দিয়ে বলছে, নির্ণয় ভাইয়া কি অস্থির বাঁশি বাজায় রে নিবু। নিবেদিতা বিগলিত হাসল। এবার এলো মেধাদের গান গাওয়ার পালা। তবে এবার সে একা নয়, তার সঙ্গে নয়ন আর নির্ণয়ও থাকবে। নির্ণয় বাঁশি বাজাবে, নয়ন গিটার বাজাবে আর মেধাদ গান গাইবে। এখন সবার আগ্রহ 3 গুণ বেড়ে গেছে। সবাই একত্রে শুরু করলো। মেধাদও গান গাইতে শুরু করেছে। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। 2 চোখে তার আহারে কি মায়া,
নদীর জলে পড়ল কন্যার ছায়া, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। একটু আগেই যে এই লোকটা ইংলিশ গান গেয়েছে বিশ্বাসটাই হচ্ছে না। এত ভালো বাংলা গান জানার পরও কেন আগে গায়নি সেটাই ভাবছে সবাই। নয়নার কথা মতো আর কোনো মেয়ে ফিদা হয়েছে না জানলেও তুবার উন্মাদনা দৃষ্টি এড়িয়ে গেল না নিবেদিতার। তুবা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি তো পুরো পাগল হয়ে যাবো রে নিবু। এই ছেলেটা যেমন কিউট তেমন তার গুণ। নিবেদিতা তুবার সম্পূর্ণ আগ্রহে এক বালতি স্বচ্ছ পানি ঢেলে দিয়ে বলল, আর তুই হলি একটা বেগুন। চোখ মুখ কুচকে তাকালো তুবা, গম্ভীর কণ্ঠে বলল, সব সময় তুই আমার সাথে এমন করিস। তোর কি ইচ্ছে হয় না এমন সুন্দর একটা ছেলে তোর দুলাভাই হোক? আরে বাপরে, তুই এত কিছু ভেবে ফেলেছিস? আরে ভাবতে তো আর টাকা লাগে না। এত ভাবাভাবি বাদ দিয়ে তাকে গিয়ে বরং তোর সুরেলা কণ্ঠে বল, ও গো আমার সুন্দর পুরুষ একখান কথা শোনো, তুমি ছাড়াই আমার যে নাই গতি কোনো। দেখবি গান শুনেই তোর প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেছে। তুবা হেসে ফেলল। পাশে যে কখন এসে মিধাত দাঁড়িয়েছে খেয়াল করেনি দুজনের কেউ। নিবেদিতার মুখের কথা কেড়ে নিয়ে বলল, সেই সুন্দর পুরুষটা কি আমি? নিবেদিতা থুতুমতো খেয়ে পাশে তাকালো। মিধাদের ঠোঁটে দুষ্টু হাসি। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি গান গাচ্ছিলাম। তাই নাকি? আমি যে শেষে প্রেমে পড়ার কথা শুনলাম, এত জলদি প্রেমে পড়ে গেলে? কি আজব, আমি কেন প্রেমে পড়বো? তুবা প্রেমে পড়েছে। তুবা নিজেও গেল হাঁকা চাকিয়ে, গা বাজাতে বলল, খবরদার মিথ্যে বলবি না। নিবেদিতা আগুন গরম দৃষ্টিতে তাকালো তুবার দিকে। নিধাত এবার অন্যদিকে তাকিয়ে ফিচেল হাসলো। রাত প্রায় 1টা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান চলল। সবাই এখন ক্লান্ত। ছেলেরা প্যান্ডেলের কাজ গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। বাকিরাও ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিবেদিতাও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পানি পান করতে গিয়ে দেখলো টেবিলের ওপর বোতল সম্পূর্ণ ফাঁকা, অথচ কিছুক্ষণ আগেই সে বোতল ভরে এনে রেখেছিল। পানি কে খেয়েছিস? জানতে চাইল তুবা। এই রুমে নিবেদিতা, তুবা, রিনিকা, মিম ও হাসির ঘুমানোর জায়গা করা হয়েছে খাটে। নিচে শুয়েছে চাচি মামিরা। পুরো বাড়ি মেহমানে ভর্তি। খাটে ফ্লোরে মানুষ গিজগিজ করছে। বাড়ির তরুণ ছেলেরা তো জায়গা না পেয়ে ছাদে বিছানা করেছে ঘুমানোর জন্য। অবশ্য ঘুমানোই শুধু মুখ্য উদ্দেশ্য নয়। এতদিন পর ভাই ব্রাদার সকলে একত্রিত হয়েছে, তাই রাত জেগে আড্ডা দেওয়ার জন্য ছাদের চেয়ে উপযুক্ত স্থান তো আর হয় না। তুবা চোখে মুখে প্রচণ্ড ঘুম। পানি সেই পান করেছে, কিন্তু ভয়ে স্বীকার করল না। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হাসি আর মিম খেয়েছে? ওরা আরো আগে ঘুমিয়ে গেছে, আমি পানি আনার আগেই। তাই নাকি? তাহলে মনে হয় রিনিকা খেয়েছে। রিনিকার সঙ্গে সঙ্গে খেকিয়ে উঠে বলল, মিথ্যা বলো কেন আপু? পানি তো তুমি খেয়েছো। নিচ থেকে মামি ধমক দিয়ে উঠলেন, আহা, রাত বিরাতে কি শুরু করলি তোরা? পানি খেয়েছে যেই খাক, বাড়িতে কি পানির অভাব? নিবেদিতা রাগে চোখে তাকালো তুবার দিকে। তুবা ওরান্তে চুমু দিয়ে বলল, রাগ করে না লক্ষ্মী, কালকে আমি তোকে পানি এনে খাবো। যা, এখন কষ্ট করে পানি নিয়ে আয়। নিবেদিতার মেজাজ খারাপ হলেও কিছু বলল না। রান্নাঘরে গেল পানি আনতে। ফিল্টারে পানিও নেই। ফ্রিজ খোলার সাথে সাথে কারেন্ট চলে গেল। আরও এক ধাপ মেজাজ খারাপ হলো তার। অন্ধকারে ফ্রিজের ভেতর হাত দিয়েও পানির বোতল আন্দাজে কোথাও খুঁজে পেল না। উল্টো কোনো খাবারের মধ্যে যেন হাত ঢুকিয়ে দিয়েছে। রাগে গজগজ করতে করতে সে অন্ধকারের কিচেনে হাত ধুচ্ছিল আর মনে মনে তুবার পিণ্ডি চটকাচ্ছিল।
রান্নাঘরের জানালার কাজ গলে হালকা মৃদু আলো আসছিল, সেই সাথে ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছিল সে। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, কোথাও কোনো সারা শব্দও নেই। সবাই বোধহয় ইতোমধ্যে ঘুমিয়েও পড়েছে। পানি খাওয়ার আশা ত্যাগ করে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই বাহির থেকে অনেকগুলো কুকুরের একসাথে চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠল নিবেদিতা। তার মনে হচ্ছিল যেন কুকুরগুলো বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে আসছে। ভয়ে দৌড়াতে গিয়ে অন্ধকারে ড্রয়িং রুমে মানব অবয়ব দেখে আকপিছু না ভেবেই শক্ত করে প্রথমে হাত জড়িয়ে ধরল। কুকুরের চিৎকারের শব্দ বাড়লে এবার সে অবয়বটিকেই শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। অবয়বটি নিবেদিতাকে শান্ত করার চেষ্টা করে বলল, নিবেদিতা, কি হয়েছে? শান্ত হও। কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেল নিবেদিতা। নির্ণয় বুকের ভেতর হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে, একই সাথে দুই ভাই যেন জেঁকে ধরেছে তাকে। কি অদ্ভুত, তখনও সে নির্ণয়কে শক্ত বন্ধনে আবদ্ধ করে রেখেছে। অদূরে ছাদ সিঁড়িতে দাঁড়িয়ে কেউ একজন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। সেই মুহূর্তে কারেন্ট চলে এলে নির্ণয় থেকে কিছুটা দূরে পেছনে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখল মিধাতকে। সঙ্গে সঙ্গে সিটকে দূরে সরে গেল নিবেদিতা। ভোরের মিষ্টি আলো ফুটতে শুরু করেছে, জানালার পর্দা হালকা সরানো, সেই ফাঁক গলেই আসছে উজ্জ্বল আলো। বাড়ির বড়রা ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে গেছে, অনেক কাজ বাকি। 6টার দিকে দুবার ঘুম ভাঙল। একবার মাথা উঁচু করে দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা সম্পূর্ণ হাট করে খুলে রাখা। এই ঘরে যে এত বড় বড় মেয়েগুলো ঘুমিয়ে আছে সেদিকে খেয়াল আছে কারো? দরজাটা একটু চাপিয়ে রাখবে না? মনে মনে বিরক্ত হলেও আলসেমির জন্য তোবা নিজে উঠে দরজা চাপালো না। ওর বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। এক হাত আর এক হাত পা পাশে থাকা নিবেদিতার উপর রাখতেই আতকে সরে গেল কিছুটা। অনেকটা হুড়মুড় করে পড়ল রিনিকার উপর। রিনিকারও ঘুম ভেঙে গেল। সে বিরক্তিমাখা কণ্ঠে বলল, আপা এত ধাক্কাও কেন? তোবা জবাব দিল না। নিবেদিতার কপালে গলায় হাত রেখে বিস্মিত কণ্ঠে বলল, নিবুর শরীর এত গরম কেন? রেনিকা এবার উঠে বসলো। সে নিজেও নিবেদিতার কপালে হাত রেখে চমকে উঠল। শরীর সাংঘাতিক রকম গরম। সে বিচলিত স্বরে বলল, আপার হঠাৎ জ্বর এলো কেন? জানি না। এরপর সে মৃদুস্বরে নিবেদিতার গায়ে হাত রেখে ডাকল, নিবু, আয় নিবু, ওঠ। কিছুক্ষণ এদিক ওদিক করে চোখ মেলল নিবেদিতা। সবকিছু কেমন যেন ঝাপসা দেখছে, মাথাও ঝিমঝিম করছে, শরীর লাগছে ভারবার। হঠাৎ এমন কেন লাগছে তার? উঠে বসতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠল। পড়ে যাওয়ার আগে সঙ্গে সঙ্গে ধরে ফেলল তুবা। দুহাতে মাথা চেপে নিবেদিতা বলল, আমার এমন লাগছে কেন? তোর গায়ে তো জ্বর। জ্বর বাঁধালি কি করে এত রাতে? দুহাতে মুষ্টিবদ্ধ করে চুল চেপে ধরে শুয়ে আছে নিবেদিতা। তার দু চোখ বন্ধ। হঠাৎ জ্বরের কারণ সে নিজেও বুঝতে পারছে না। এরপর গতকাল রাতের কথা মনে পড়ে গেল। হয়তো ভয় পাওয়ার দরুন জ্বর চলে এসেছে। জ্বরের চেয়ে এবার তাকে বেশি ভাবাচ্ছে সেই অস্বস্তিকর পরিস্থিতিটা। একেই তো ভয়ে সে নির্ণয়কে জড়িয়ে ধরেছিল, তার উপর আবার সেই দৃশ্য দেখল মিধাত। অস্বস্তি আর লজ্জা এড়িয়ে যেতে তৎক্ষণাৎ রুমে দৌড়ে চলে এসেছিল সে। এরপর তো ঘুমিয়েই পড়ল। আর রাতের মধ্যেই সর্বনাশা জ্বর তার সঙ্গী হতে চলে এলো। এত আনন্দের একটা দিনে তাও মামার বিয়েতে সে আনন্দ করতে পারবে না ভেবেই পুরো মন তার বিষণ্ণতায় ছেয়ে গেল। রেনিকা ততক্ষণে বালতি ভরে পানি নিয়ে এসেছে। মিম গিয়েছে বড় পলিথিন খুঁজতে। বড় মামির সঙ্গে দেখা হয়ে গেলে মামি জিজ্ঞেস করলো, কি খুঁজছিস? মিম খুব ব্যস্ততার সঙ্গে বলল, বড় পলি খুঁজছি। পলে দিয়ে কি করবি? নিবু আপুর জ্বর এসেছে, মাথায় পানি দিতে হবে। বালিশের ওপর একটা পলি দেওয়া লাগবে না? নাসিমা বেগম পাশ দিয়ে যাচ্ছিলেন। মেয়ের জ্বর এসেছে শুনে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মেয়ের কাছে। অবাক হয়ে বললেন, হঠাৎ জ্বর? বাড়ির সবার কানে কথা চলে গেছে। সবাই এসেছে এখন নিবেদিতাকে দেখতে। সব কাজকর্ম রেখে এভাবে ছুটে আসার কারণও আছে। এসেছে জ্বর, কিন্তু কথাটা রটিয়েছে এমন যে নিবেদিতার মরে যাওয়ার মতো জ্বর এসেছে, আর হয়তো বাঁচবে না। বিয়েবাড়িতে এমন একটা ঘটনা খুবই নাজুক ব্যাপার। নিবেদিতা চোখ মেলে তাকাতে পারছে না। চোখ খুললে মনে হচ্ছে চারপাশে সব কিছু ঘুরছে আর সে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। চোখ বন্ধ থাকলেও মানুষের সমাগম বুঝতে বেগ পেতে হচ্ছে না তার যে মরে যাওয়ার মতো জ্বর এসেছে এটা শুনে সে নিজেই বেকুব বনে গেছে। কোনো হতচ্ছাড়া তিলকে তাল বানিয়ে বাড়িতে রটিয়েছে, এটা একবার ধরতে পারলে চ্যাংদোলা করে পুকুরে পানিতে তাকে চুবাবে বলে মনোব্রত করল নিবেদিতা। জ্বরের খবর পেয়েও নির্ণয় এসেছে দেখতে। সে নাসিমা বেগমকে উদ্দেশ্য করে বলল, গতকাল রাতে পানি আনতে গিয়ে ভয় পেয়েছো? ভয় থেকেই মনে হচ্ছে জ্বর এসেছে। এটা তুমি আগে বলবা না বাবা? কি একটা অবস্থা, আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম। নিবেদিতা এবার পানি পড়া খাওয়ানো হলো। মাথায় পানি দিয়ে জ্বর কিছুটা কমানো হলো। নয়ন গিয়ে ওষুধ নিয়ে এসেছে। কোনো
রকম একটু নাস্তা করে ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে রইল নিবেদিতা। এখন রুমে বোনগুলা ছাড়া আর কেউ নেই। ওরা সবাই রেডি হচ্ছিল বউ আনতে যাওয়ার জন্য। হাসি তখন নিবেদিতার পাশে বসে জিজ্ঞেস করলো, আপা তুমি সাজবে না? নিবেদিতা কোনো জবাব দিল না। তুবা বলল, আমি রেডি হয়ে ওকে রেডি করিয়ে দেব। আমি যাব না মামার বউ আনতে, বলল নিবেদিতা। সবাই অবাক হয়ে তাকালো। তুবা জিজ্ঞেস করলো, কেন? শরীর ভালো লাগছে না। তুবার কপালে হাত রেখে বলল, জ্বর তো অনেকটাই চলে গেছে, তাহলে যাবি না কেন? এমনি। এমনি কি আবার? আশ্চর্য, সামান্য জ্বরের জন্য তুই ছোট মামার বিয়েতে উপস্থিত থাকবি না? তাহলে কিন্তু রটনা কথাই সত্যি ভাববো সবাই। কোন রটানো কথা? ওই যে তোর মরে যাওয়ার মতো জ্বর এসেছে, আর বেশি দিন বাঁচবি না। নিবেদিতা চিবিয়ে চিবিয়ে বলল, এই কথা যে রটিয়েছে তাকে শুধু পাই একবার। বিয়ে মিটে যাক, তারপর সবাই মিলে খুঁজবো। এখন তুই ওঠ, চোখে মুখে একটু পানি দিয়ে নতুন জামাটা পর, তারপর আমি তোকে সাজিয়ে দিচ্ছি। অনেক দোনামোনা করে অবশেষে বিয়েতে যাবে বলে মন স্থির করলো নিবেদিতা। হাত মুখ ধুয়ে হালকা গোলাপি রঙের লেহেঙ্গাটা পরে নিল। রিনিকা হেসে বলল, আপাকে দেখতে এখন আমার বয়সী লাগছে। নিবেদিতা সাজার মধ্যে শুধু মুখে একটু পাউডার, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিল। হাসি অবাক হয়ে বলল, এত হালকা সাজ? এমনি শরীর ভালো লাগছে না, আবার সাজবো কি? থাক, তোর যেমন ইচ্ছে, তুই এমনিতেই সুন্দর, এত সাজতে হবে না। তুই আমাদের সাথে গেলেই হবে, তোকে ছাড়া আমাদের নিশ্চয় লাগে। নিবেদিতা মুখ ভেঙচি কেটে বলল, ঢং, তোর জন্যই আমার এই অসময়ে জ্বর এসছে। তুই যদি সব পানি না খেতি তাহলে কি আমার পানি আনতে যাওয়া লাগতো, আর না ভয় পেতাম আমি। এখন সব দোষ তুবা ঘোষ, তাই না? তুমি দেখি তোমার পদবিও চেঞ্জ করে ফেললে আপু। তুবা ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব। মিম চুপ করলেও হাসি থামল না। ওর সাথে রিনিকার হাসিও হাসছে। সবার তৈরি হওয়া হয়ে গেলে বাড়ি থেকে বের হলো যারা যারা বরযাত্রী যাবে। ভিড়ের মধ্যে নিবেদিতার চোখ নির্ণয়কে খুঁজছিল। নির্ণয়ের দেখা না পেলেও মিথাতকে দেখতে পেল। সে নয়নের সাথে কিছু নিয়ে হাসাহাসি করছে। হুট করে চোখেও চোখ পড়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নিবেদিতা চোখ সরানোর পূর্বে মিথাত চোখ ফিরিয়ে নিয়েছে। নিবেদিতা অবাক হলো। মিথাতকে বেশ স্বাভাবিক লাগছে, যেন গতকাল সে কিছুই দেখেনি। তার ভাবনার আদ্যপান্ত শেষার পূর্বে পেছন থেকে নির্ণয় সবাইকে তাড়া দিয়ে বলল, সবাই গাড়িতে উঠো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের। নিবেদিতা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কালো পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে। বাকিরাও একই রকম পাঞ্জাবি পরেছে, কিন্তু তাতে কি? তার মোহিত দৃষ্টিতে শুধু একজনের ওপরেই স্থির। আচানক গতকাল রাতে জড়িয়ে ধরার কথা মনে পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল সে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে তাও সে নির্ণয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। নির্ণয় একবার তাকালো নিবেদিতার দিকে, ভাবলে সেন দৃষ্টি। কি আশ্চর্য, নির্ণয় এমন একটা ভাব ধরে আছে যে কিছুই হয়নি। যে দুটো মানুষের সামনে সে অস্বস্তিতে জড়সড় হয়ে যাচ্ছে বারংবার, সেই দুটো মানুষের মাঝেই কোনো ভাবান্তর নেই, যেন কিছুই ঘটেনি গতকাল রাতে। আর সে কিনা লজ্জায় মূর্ছা যাচ্ছে। হায় কপাল! সবার সঙ্গে নিবেদিতাও গাড়িতে উঠে বসেছে। সে ভেবেছিল নির্ণয় ওদের গাড়িতে উঠবে, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বন্ধুবান্ধব অন্য কাজের সঙ্গে আলাদা গাড়িতে বসেছে সে। নয়নার মেধাতও সেই গাড়িতে। মনটা খারাপ হয়ে গেল নিবেদিতার। নির্ণয়কে দেখতে দেখতে আর যা হলো না। আর মন খারাপকে সঙ্গ দিতেই নাকি অন্য কারণেই সঠিক জানা নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। যেই সে বৃষ্টি নয়, একদম মুষলধারায় বৃষ্টি যাকে বলে। গ্রামের বিয়েতে বৃষ্টি মানে কাদা পানিতে যাচ্ছে তাই অবস্থা। এটা ভেবেই সবার মনটা খারাপ হয়ে গেল। বৃষ্টি আসার আর দিন পেল না। বরযাত্রী পৌঁছে যাওয়ার পরও বৃষ্টি থামল না। সে তার মন মতো ঝমঝম করে আকাশ থেকে পড়ছে। বরযাত্রীতে নেওয়ার জন্য ছাতা নিয়ে নানান বয়সের কনে পক্ষে দাঁড়িয়ে রয়েছে। নিবেদিতা ভেবেছিল বৃষ্টির মধ্যে বোধহয় কনে পক্ষে গেট ধরবে না, তবে এবারও তাকে ভুল প্রমাণিত হতে হলো। তারা ছাতা মাথায় নিয়ে গেট ধরে দাঁড়িয়ে আছে। এতে অবশ্য বিশেষ লাভ হলো না। বৃষ্টিতে সবারই প্রায় কাকভাজে অবস্থা। কনের বাবা কয়েকবার বলেও কনে পক্ষকে সরাতে পারল না। তাদের একটাই দাবি, টাকা দেবে তারপর গেট ছাড়বে। বৃষ্টিতে ভেজার খুব একটা ইচ্ছা নেই বলে টাকা নিয়ে দর কষাকষি কোনো পক্ষই খুব একটা করলো না। কনে পক্ষের দাবি মিটিয়ে ভেতরে ঢুকলো সবাই। মামার শালক শালিকেরা তোয়ালে এনে দিল সবাইকে শরীর মোছার জন্য। তুবা বিরক্ত হয়ে বলল, এত মেকআপ করে কি লাভ হলো? বৃষ্টিতে তো সবই উঠে গেল। ধুর, আগে জানলে আমিও নিবু আপুর মতো সাজতাম না। নিবেদিতার সাজগোজ নিয়ে কোনো মাথা ব্যথায় নেই। সে জানালার পাশে বসে এক মনে বৃষ্টি দেখছে। মনটা হঠাৎ এত বিষণ্ণ কেন লাগছে কে জানে। হঠাৎ সে জানালার বাইরে থেকে মিষ্টি একটা ঘ্রাণ পেল। উকি দিয়ে দেখলো বিশাল একটা কামিনী ফুল গাছ। থোকায় থোকায় ফুটে আছে শুভ্রতার প্রতীক কামিনী। অনেক ফুল ঝরে ঝরে নিচে পড়ে আছে। দেখতে মনে হচ্ছে স্নোফলস হয়েছে।
নিবেদিতা হাত বাড়িয়ে গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটুর জন্য গাছ স্পর্শ করতে পারছে না। সে ব্যাকুল হয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় গেল। বারান্দা পাকা করা না, মাটির। বৃষ্টির পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। উল্টা পাল্টা পা ফেললেই স্লিপ খেয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই সাবধানে পা ফেলে একদম বারান্দার শেষ প্রান্তে চলে গেল। কিন্তু বিধিবাম এখান থেকেও সে গাছের নাগাল পাচ্ছে না। এদিকে ফুল নেওয়ার জন্য তার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। কয়েকবার হাত ভাড়িয়ে বৃষ্টির পানিতে ভিজে টইটম্বুর হওয়া ছাড়া আর বিশেষ কিছুই ঘটল না। হতাশ হয়ে যখন হাল ছেড়ে দেবে ভাবলো, তখন দেখলো এতক্ষণ যে সে জানালার পাশে বসেছিল, সেই জানালা দিয়ে কালো পাঞ্জাবি পরে একটা হাত বেরিয়ে এক থোকা কামিনী ফুলসহ ডাল ছিঁড়ল। নিবেদিতা ঘাড় বাঁকা করে উকে দিতে বৃষ্টির পানি তার মুখে পড়তে লাগলো। চোখ বন্ধ করে ফেললো প্রথমে, পরে চোখ মেলে তাকাতেই জানালার অপর প্রান্তে নির্ণয়কে দেখতে পেল। নির্ণয় ফুলগুলো জানালা দিয়ে এগিয়ে দিয়ে বলল, ফুল নিয়ে এবার ভেতরে বসো, জ্বর বাড়িও না। ফুল নিয়ে সরে দাঁড়ালো নিবেদিতা। খুশিতে মনের ভেতর প্রজাপতি নাচছে। তার এখন মনে হচ্ছে সে নিচে একটা প্রজাপতি, শুধু দুটো ডানার অভাবে উঠতে পারছে না। খুশি মনে ফুল নিয়ে ভেতরে যাওয়ার সময় ফুলগুলো নিচে পড়ে গেল। সে ফুল তুলতে গিয়ে কারো সুরেলা কণ্ঠেও শুনতে পেল, সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। ফুল নিয়ে তাকিয়ে দেখলো দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মিধাত বৃষ্টি দেখছে আর গান গাইছে। সে তাকাতেই মিধাতও তাকিয়ে মিষ্টি করে হাসলো। আশ্চর্য, ছেলেটা হাসলে গালে হালকা টোল পড়ে। ছোট মামার বিয়েতে আনন্দের আটুকুও হলো না। সারাদিন বৃষ্টি পড়ছে তো পড়ছে। খাওয়া দাওয়ার সময়ও ব্যাপক ঝামেলা পোহাতে হয়েছে। সেই ঝামেলা কোনোরকম মিটিয়ে সন্ধ্যা নাগাদ ছোট মামার বউ নিয়ে রওনা দিয়েছে সবাই। এবার আর প্ল্যানিং করে কেউ গাড়িতে বসেনি, যে যেখানে পেরেছে বসে পড়েছে। তবে নিবেদিতার শরীরের অবস্থা খারাপ। বৃষ্টিতে ভিজে জ্বর আরও বেড়ে গেছে। সে এখন নয়নের পাশে কাঁধে মাথা রেখে বসে আছে। পুরো শরীর জুড়ে যেন যন্ত্রণা হচ্ছে। মাথা ব্যথায় মাথা সোজা রাখাই কষ্ট হয়ে গেছে তার জন্য। বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে গেছে। বৃষ্টি না থাকলে আরও আগেই আসতে পারত। কাদের জন্য অনেক রাস্তা ঘুরে আসতে হয়েছে। নিবেদিতাকে মায়ের দায়িত্বে নিয়ে নয়ন চলে গেছে জামা কাপড় বদলাতে। কেউ বৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি। বৃষ্টি আর যাই পারুক, গ্রামের মানুষদের বউ দেখতে আর আটকাতে পারেনি। এই ঝড় বদলার মধ্যেও এক একজন মাথায় ছাতা গুজে নতুন বউ দেখতে চলে এসেছে। বাড়িতে মানুষের সংখ্যা আছে যেন ছাতার সংখ্যাই বেশি। বউ দেখে বাড়ি ফেরার সময় গ্রামের কয়েকজনের মধ্যে বাঁধল বিরোধ। একজন আরেকজনের ছাতা নিয়ে গেছে তো একজন আরেকজনের জুতা নিয়ে গেছে। এ নিয়ে গালমন্দের শেষ নেই। নিবেদিতা মাথায় বালিশ চেপে শুয়ে আছে। তবুও বাইরে থেকে আসা হাউকাউয়ের শব্দে কানের পোকাগুলোরও যেন শান্তি উদাহ হয়ে গেছে। নিবেদিতা সহ্য করতে না পেরে উঠে বসলো। বিরক্তি মাখা কণ্ঠে বলল, ভাই, এটা বিয়ে বাড়ি নাকি কন্দল বাড়ি? বিয়ে বাড়িতে এরকমই হয়। কিন্তু এত না। এই বৃষ্টিতে বউ কে দেখতে আসে? গ্রামের মানুষরা আসে। তুই মনে হয় গ্রামে নতুন। নিবেদিতা কিছু বলতে গিয়েও বলল না। এই অসহ্য যন্ত্রণা আর তার সহ্য হচ্ছে না। কোনো রকম রাতটা পার করতে পারলেই কাল সকাল সকাল সে বাড়িতে চলে যাবে। দরকার নেই বৌভাতের অনুষ্ঠানে থাকার। যত সব। সে রাতে নিবেদিতা খুব কষ্ট করে ঘুমালো। সকালে ঘুম ভাঙার পর বোঝাই যাচ্ছে না যে গতকাল এত বৃষ্টি হয়েছে। তবে প্রকৃতি যেন একদম ঝকঝক করছিল। উঠানে কাদানা দেখলে বৃষ্টি আদৌ হয়েছিল কিনা ভেবে ভ্রম হতো সবার পরে ঘুম ভেঙেছে নিবেদিতা। সে ফ্রেশ হয়ে এসে দেখে রিনিকা রুমে ওর খাবার নিয়ে এসেছে। বিরিয়ানি খেয়ে ওষুধ খাও, বলল রিনিকা। নিবেদিতা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, সবার খাওয়া শেষ? আমি খাইনি। কেন? পেট ভরা। এত সকালে কি খেলি তুই? বিস্কুট খেয়েছিলাম। ছাদে যাবে? ছাদে কেন? সবাই তো এখন ছাদেই। নিবেদিতা একটু টেনে বলল, সবাই? তার আসলে জানার আগ্রহ এই সবার মধ্যে নির্ণয় আছে কিনা। রিনিকা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। সে দুপা দোলাতে দোলাতে বলল, তুবা আপু, হাসি, মিম, নিলয় ভাইয়া, হৃদয় ভাইয়া, তাদের বন্ধুরা। নিবেদিতা খুশি হয়ে গেল। সে যে ভেবেছিল সকাল হলেই বাড়িতে চলে যাবে, এই ভাবনা বাতিল। সে কোথাও যাবে না। তাছাড়া শরীরটাও তো এখন বেশ ভালোই মনে হচ্ছে। সে অল্প একটু বিরিয়ানি আর ওষুধ খেয়ে রিনিকার সাথে ছাদে গেল। সবাই গোল হয়ে বসে কোনো বিষয় নিয়ে সম্ভবত আলোচনা করছিল। নিবেদিতা আর রিনিকাকেও বসার জায়গা করে দিল। বসার পর জানতে পারলো মামার কিছু শ্যালক শালিকেরা গতকাল যে ওদের নাস্তানাবুদ করেছে, এবার ওরাও এমন কিছু করবে যাকে সোজা ভাষায় বলা যায় রিভেঞ্জ। নিবেদিতা খেয়াল করলো নির্ণয় মুখ গম্ভীর করে বসে আছে। খুব সম্ভবত এই রিভেঞ্জ চলা পরামর্শ তার পছন্দ হয়নি। কিভাবে কি করা যায় প্ল্যানিং শেষ হলে হৃদয় বলল,
তাহলে প্ল্যান এটাই রাখি। নির্ণয় ভুরু কুচকে বলল, বাচ্চাদের মতো এসব করার প্রয়োজন কি? প্রয়োজন আছে ভাইয়া। ওরা কি আমাদের কম হেনস্থা করেছে? এই জন্য আমাদেরও করতে হবে? হ্যাঁ হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে, শোধবোধ। ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মনে হয় আমাকে ডেকেছিস। এসব কুপরামর্শ আমি নেই। নির্ণয় উঠে গেল, চুপচাপ নেমে গেল ছাদ থেকে। সবাইও যার পানে হতাশে তাকিয়েছে। নিবেদিতা হতাশ হলো অন্য কারণে। তার এসব রিভেঞ্জ মজা নেওয়াতে কোনো মন নেই। সে তো এসেছিল একটু দুচোখ ভরে নির্ণয়কে দেখবে বলে, ওদের সাথে কাজ না করলে নাই, তাই বলে এভাবে চলে যেতে হবে? এত নিষ্ঠুর কানে এই লোক। তাকে দেখার তৃষ্ণায় যে এক তরুণী কীরকম ছটফট করে তাকে সে বোঝে না, নাকি দেখে না? ছাদ থেকে সবাই নেমে এসে দেখলো অনেক মানুষজন আবার ছোট মামিকে দেখতে এসেছে। বউ দেখে সবাই বেশ প্রশংসাও করছে। কেউ কেউ বলছে প্রেমের বিয়ে, নতুবা ছোট মামার পক্ষে এত সুন্দর মেয়ে পাওয়ার কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয়ে ছোট মামাও কোনো দিক দিয়েও কম নয়। একজন বয়স্ক মহিলা তো বলেই ফেললো, আমাগো যুগে প্রেম ভালোবাসা কি বুঝি নাই, আর এখন তো পোলাপান মায়ের পেট থেকে বাইর হইয়াই প্রেম প্রীতি করে। নিবেদিতা হাঁ করে তাকিয়েছে। বউ দেখতে এসে এসব কথা কে বলে? কয়েকজন থেকে উৎসাহ দিল। প্রসঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ক্রমান্বয়ে। বিরক্ত হয়ে নিবেদিতা ছাদে চলে গেল। সে ভেবেছিল ছাদ এখন ফাঁকা, কারণ সবাই নিচে। কিন্তু চমকে গেল নির্ণয়কে দেখে। সে কখন এসেছে ছাদে? এমনিতে নির্ণয়কে দেখার জন্য মন সর্বদা আনচান করলেও এভাবেই একা সামনে দাঁড়িয়ে থাকবে বা কথা বলবে এত সাহস নিবেদিতার নেই। তাই সে পালিয়ে যাওয়ার জন্য পিছু পা বাড়াবেই, তখন নির্ণয় জিজ্ঞেস করলো, মহিলাগুলো চলে গেছে? নিবেদিতা ভেবাচেকা খেয়ে থমকে গেল। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কোন মহিলা? যারা প্রেম ভালোবাসার ফিরিস্তি শোনাচ্ছে। নির্ণয়ের কণ্ঠে বিরক্তির ছাঁচা। নিবেদিতা একটু রয়েছে সাহস সঞ্চয় করে বলল, আপনি কি ভালোবাসার বিপক্ষে? এখানে পক্ষে বিপক্ষে থাকার কিছু নেই। প্রেম বলো ভালোবাসা বলো, কোনোটাই খারাপ না। আমরা মানুষরা এটাকে এক একভাবে উপস্থাপন করি। যার মানসিকতা যেমন, তার কাছে প্রেম ভালোবাসার সংজ্ঞাটাও তেমন। নিবেদিতা এবার অনেকটা সাহস নিয়ে শুধালো, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? নির্ণয় এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। প্রশ্ন শুনে নিবেদিতার দিকে তাকালো। তীর্যক সেই দৃষ্টি, অন্তরাত্মা কেঁপে উঠল নিবেদিতার। ফাঁকা ঢোকো গিলল সে। নিশ্চয়ই কঠিন পুরুষ এখন একটা কঠিন ধমক দিয়ে বলে, এটুকু বয়সে ভালোবাসার সঙ্গে জানতে ইচ্ছে করেছে? কলেজে কি এসব করতেই যেতে? খালাখালু জানে তোমার অধপতন সম্পর্কে? যাও দূর হও চোখের সামনে থেকে। মনে মনে সব রকম কঠিন কথাও ঝাড়ি ধমক শোনার জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলো নিবেদিতা। কিন্তু তাকে অবাক করে দিয়ে নির্ণয় বেশ শান্ত কণ্ঠে বলল, আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে একটা নাম, একটা পরিচিত মুখ। যে মুখ না দেখলে, যে মুখে হাসি না ফুটলে আমার অস্থির লাগবে, বুকে যন্ত্রণা হবে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো একসাথে সারা জীবন শুধু থাকার চেষ্টাই নয়, সেই চেষ্টাকে বাস্তবে রূপদান করা। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে যাই হয়ে যাক, যত ঝড়ে আসুক, দিন শেষে ভালোবাসার মানুষটাকে বুকে নিয়ে একটা শান্তির ঘুম দিতে চাই। নিবেদিতা মুগ্ধ হয়ে শুনল তার প্রেমিক পুরুষের মুখে ভালোবাসার সংজ্ঞা। ভালোবাসার সঙ্গে এত সুন্দরও বুঝি হয়। ছোট মামার বিয়ের অনুষ্ঠানের সাথে সাথে নিবেদিতারও সকল আনন্দ হাওয়াই হারিয়ে যাচ্ছে। চলে যাওয়ার সময় এসেছে সবার। ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজনরা যার যার বাড়ি রওনা দিয়ে দিয়েছে। একদল রেডি হচ্ছে যাওয়ার জন্য। তাদের মধ্যে নির্ণয়রাও আছে। নির্ণয়কে আর দেখতে পাবে না ভেবে একরাশ মন খারাপ এসে ঘিরে ধরেছে তাকে। আর কটা দিন থেকে গেলে কি এমন হতো? এই প্রশ্ন নিবেদিতা করতে না পারলেও বড় মামি করলেন। বললেন, আর কটা দিন থাইকে যাইতে তোমরা? প্রত্যুত্তরে খালা বললেন, ওদের বাপ ছেলের ছুটি শেষ, অন্য চাকরি বোঝেননি তো। আমি না গেলে তো ওরা আবার রান্না বান্না কইরাও খেতে পারবে না। তাইলে আবার সময় পাইলে কিন্তু আসবা। সবাই আসলেও তোমরা কিন্তু গ্রামে কমই আসো। শহরে মানুষ তোমরা, গ্রাম তো ভালো লাগে না? আমার তো শহরের চেয়ে গ্রামেই ভালো লাগে গো, কিন্তু থাকার তো উপায় নাই। নিবেদিতা দূরে বসে চুপচাপ সবার কথোপকথন শুনছিল। নির্ণয় এসে তখন বলল, মা হয়েছে? বড় খালা বললেন, হ্যাঁ, তোর বাবা কই? আব্বু বাজারে আছে, আমাদের যেতে বলছে। নিবেদিতার দু চোখ ফেটে কান্না আসছে। এত কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নির্ণয়কে শক্ত করে জড়িয়ে ধরতে। এই কদিনের সামনে থেকে যেন আরো বেশি মায়া ধরিয়ে দিয়ে গেছে। মায়া যে বড্ড খারাপ। নিবেদিতার চোখ ছলছল করছিল। খালা সবার থেকে বিদায় নিয়ে নিবেদিতাকে জড়িয়ে ধরে বললেন, সময় পেলে ঢাকায় আসিস, তুই তো ভুলেও শহরে পা রাখিস না। নিবেদিতা নিজেকে আটকে রাখতে পারল না।
খালাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। খালা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? তোমাদের খুব মিস করব। আমরাও তোদের মিস করি রে পাগলি। নির্ণয় সবার থেকে বিদায় নিয়ে বলল, চলো মা। হ্যাঁ চল। বলে তিনি নিবেদিতাকে বললেন, ঠিক মতন খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। মাথা দোলালো নিবেদিতা। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ণয়ের দিকে, যার পরে একটাবার বিদায়ও নিল না, কিছু বললও না সে নিবেদিতাকে। মানুষে তো নিষ্ঠুরও হয়। নির্ণয় চলে যাওয়ার পর নিবেদিতা সারাটা দিন কাটল মনমরা হয়ে, কোনো কিছু করে স্বস্তি পাচ্ছিল না। মা এসে ব্যাগ গুছিয়ে রাখতে বলে গেছে, কাল সকালে ওরাও বাড়ি চলে যাবে। বাবা অবশ্যই আজই চলে গেছে, তবে কাল সকাল থেকেই অফিসে থাকতে হবে। সন্ধ্যায় নাস্তা খেতে গিয়ে নয়ন আর মিধাতের সঙ্গে দেখা হলো নিবেদিতার। গতকাল মিধাতকে নিয়ে এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিল, আজ এসেছে কিছুক্ষণ আগেই। নিবেদিতাকে একদম নিষ্ঠুর দেখে নয়ন জিজ্ঞেস করলো, কিরে বকবগানির রানী, কি হয়েছে? নিবেদিতা উদাস কণ্ঠে বলল, কই? মন খারাপ মনে হচ্ছে, কেউ কিছু বলেছে? নিবেদিতা দুদিকে মাথা নাড়ালো, তার দৃষ্টি নত, হাতে চায়ের কাপ। নয়নের প্রশ্নে তার কান্না পাচ্ছে ফের। তার এই হলো এক সমস্যা, মন খারাপের সময় কেউ এর কারণ জানতে চাইলে বুক ফেটে কান্না চলে আসে, মন তখন আহ্লাদি হয়ে ওঠে। নয়ন বলল, মা বকেছে নাকি? নিবেদিতা আরও দুদিকে মাথা নাড়ল। বোনের মন খারাপ বিষয়টা মানতে পারছে না নয়ন। সে পাশে বসে থাকা তুবাকে জিজ্ঞেস করল, ওর কি হয়েছে রে, কেউ কিছু বলেছে? তুবা ঠোঁট উল্টে বলল, কেউ তো কিছু বলেনি, কিন্তু সকাল থেকে দেখছি মন খারাপ। নয়নের বিষয়টা নিয়ে ঘাটালো না, কারণ বেশি ঘাটালেই এখন যে তার বোন কেঁদে দেবে এটা সে বেশ ভালো করেই জানে। নিবেদিতাও আরও কিছু না বলে রুমে চলে গেল। নয়ন তখন তুবাকে বলল, দেখ তো গিয়ে ওর কি হয়েছে, জিজ্ঞেস কর। আচ্ছা ভাইয়া। তুবা চলে যাওয়ার পর মিধাত বলল, হতে পারে মুৎসিন, তুই এত হাইপার হচ্ছিস কেন? তুই বুঝবি না শালা। শালা? আমার তো কোনো বোন নাই যে তোর কাছে বিয়ে দেব, বাট তোর বোন আছে, তুই চাইলে আমার শালা হতে পারিস। মরার শখ জাগছে? মিধাত হেসে বলল, কেন, তোর বোনকে কি বিয়ে দিবি না? অবশ্যই দেব, কিন্তু তোর কাছে না। কেন কেন, আমার মধ্যে কমতি কি? কমতি না, বাড়তি বেশি, এজন্যই দেব না। মিধাত শার্টের কলার টেনে একটু পেছনে নিয়ে বলল, শালা, এমন যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। হ্যাঁ রে, আড়ালে আমি মুখে কাপড় গুজে কাঁদবো হু হু করে। নয়নের ভনিতা দেখে মিধাত শব্দ করে হেসে ফেলল। পরের দিন সকালে নিবেদিতারাও বাড়ি ফিরে এলো। ওদের সাথে মিধাতও এসেছে। সে কিছুদিন নয়নের সাথে থেকে ঢাকায় ফিরে যাবে। এই বিয়েটার পর নিবেদিতার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। কেমন যেন নির্জীব নিশ্চুপ হয়ে গেছে, কোনো কিছুতেই আনন্দ খুঁজে পায় না। সবার মাঝে থেকেও নিজেকে ভীষণ একা লাগে। পড়াতেও কোনো আগ্রহ খুঁজে পায় না, অথচ তার অ্যাডমিশন এক্সামের আর বেশি দিনও হাতে নেই। এরকম করলে পরীক্ষা দিতে পারবে কিনা সন্দেহ। সময় পেলেই সে ফেসবুকে গিয়ে নির্ণয়ের আইডি ঘেটে ঘুটে দেখে, অথচ কেউ কারোর সাথে অ্যাড নেই। অনেকবার সাহস করে রিকোয়েস্ট পাঠাতে গিয়েও পাঠায়নি, পাছে নির্ণয় আবার কড়া কোনো ধমক দেয় অথবা অ্যাকসেপ্ট না করে। নির্ণয়ের ফোন নাম্বারও আছে, চাইলে সে ফোনও করতে পারে অথবা মেসেজ, কিন্তু কি বলবে? বলার মতো তো অনেক কথাই আছে, কিন্তু সাহস নেই। অনেক উপায় খুঁজে হতাশ হয়ে চুপ করে বসে থাকে সে। সামনে বইয়ের লাইনে চোখ বুলিয়ে যায়, কিন্তু কি পড়ে না পড়ে সে কিছুই জানে না। এক বিকেলে বই নিয়ে উঠানে চেয়ারে বসেছিল নিবেদিতা। তার মনটা খুবই খারাপ। নির্ণয় একটা প্রোফাইল পিকচার আপলোড করেছে কিছুক্ষণ পূর্বে। সেখানে অসংখ্য মেয়ের কমেন্টগুলো দেখেই তার মেজাজ চওড়া হয়ে যাচ্ছে। যদিও একটা কমেন্টের উত্তরও নির্ণয় দেয়নি। অবশ্য নিবেদিতা এটা আশাও করে না নির্ণয়ের থেকে, কিন্তু কথা হলো এই গম্ভীর মুখ ছেলের ফ্রেন্ড লিস্টে তো মেয়ে কেন থাকবে? নাকি এরা ফলোয়ার? সে যাই হোক, এমন গায়ে পড়ে কমেন্টই বা কেন করে মেয়েগুলো? এত চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করো প্রাণ। নিবেদিতা ভড়কে গিয়ে পেছনে তাকালো। মিধাত একটা চেয়ার টেনে মুখোমুখি বসলো, বলল, পরীক্ষা কবে? 3 দিন পর। মন পড়ে আছে অন্য কোথাও? নিবেদিতা ভুরুকুচকে তাকিয়ে আছে। মিধাতের হাতে কোকের বোতল। সে বোতলের চুমুক দিয়ে বলল, তোমার বয়স পার করে এসেছি তো, তাই তোমার চোখ মুখের ভাষা পড়তে পারি। মানুষের চোখ মুখের ওপর পিএইচডি করেছেন? মিধাত হেসে ফেলল, বলল, না, এই জন্য পিএইচডি করা লাগে না। মানুষের জীবনটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র। জীবনে চলতে গেলে জীবনের শিক্ষাটাই আগে লাগে, বই পুস্তকের শিক্ষা না। নিবেদিতা চুপ করে আছে। মিধাত বোতলটাকে দূরে ছুঁড়ে ফেলে বলল,
তোমার বয়স কম, ফ্যান্টাসি বেশি, এটাকেই নিয়ন্ত্রণ করতে হবে। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? কারণ তুমি প্রেমে পড়েছ। নিবেদিতা অপ্রস্তুত হয়ে গেল। মেধাত হেসে বলল, ঘাবড়ানোর কিছু নেই, প্রেমে পড়া অন্যায় কিছু না, পড়তেই পারো, তবে আবেগের লাগাম টানতে হবে। আবেগকে যত বেশি প্রশ্রয় দেবে তত বেশি অতল গহ্বরে হারিয়ে যাবে, নিজস্বতাকে হারাবে। নিবেদিতা এবারও চুপ রইল। মেধাত বলল, দেখো প্রাণ। নিবেদিতা ভুরু কুচকে বলল, প্রাণ? তোমার এত বড় নাম ডাকতে ভালো লাগে না, আর কেন জানি তোমার নাম ধরে ডাকতে গেলে প্রাণ ডাকটার সাথে চলে আসে, তাই নিবেদিতা বাদ দিয়ে শুধু প্রাণ ডাকছি। তোমার ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ আমার ভালো লেগেছে, আর আমি সবার আগে সবসময় নিজের ভালো লাগাকেই প্রাধান্য দিই। নিবেদিতা বলার মতো কিছু খুঁজে পেল না। মেধাত বলল, প্রেমে পড়ো অথবা ভালোবাসো, তার আগে নিজেকে ভালোবাসো। নিজের চেয়ে বেশি গুরুত্ব কখনোই কাউকে দিও না। ভালোবাসাটা আপেক্ষিক বিষয়, এত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয় না। ভালোবাসা হঠাৎ করেই আসে, কিন্তু আমরা এটা জানি না বা বুঝি না যে যার প্রতি আমাদের এত টান ও ভালোবাসা, সেই মানুষটা আদেও আমাদের জন্য সঠিক কিনা। জানো তো প্রাণ, আমাদের দেখার আড়ালেও অনেক কিছুই লুকিয়ে থাকে। একটু থেমে ফের বলল, তোমাকে আজ এতগুলো কেন বললাম জানি না, হয়তো বলতে ইচ্ছে হয়েছে তাই বলেছি, আবার হতে পারে আমাদের আর দেখা হবে না তাই বলেছি। চলে যাচ্ছেন? হ্যাঁ, আজ রাতের বাসে ঢাকায় ফিরছি। ও, তোমায় মিস করব। নিবেদিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? মেধাত হেসে বলল, এমনি। এখন পড়ো মনোযোগ দিয়ে, কখনো কোনো দরকার পড়লে জানিও। পরীক্ষার জন্য শুভকামনা প্রাণ। ধন্যবাদ। মেধাত মৃদু হেসে উঠে চলে গেল। নিবেদিতা এবার সত্যি সত্যি পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। সন্ধ্যায় নাস্তা করার সময় রতন আহমেদ ছেলের উদ্দেশ্যে বললেন, নিবেদিতার তো পরীক্ষার আর বেশি দিন নেই, মিধাতও আজ চলে যাচ্ছে, তুইও সাথে যা, নিবেদিতাকে তোর বড় খালার বাসায় দিয়ে আয়। নিবেদিতা গলা দিয়ে খুশিতে যেন খাবার নাম ছিল না। এভাবে যে মেঘ না চাইতে বৃষ্টি পাবে তা কে জানত। মিধাত আর চোখে নিবেদিতার চোখ মুখে হারিসির ঝিলিক দেখে নিজেও মুচকে হাসলো। নয়ন বলল, এটাই ভালো হবে, কাল শনিবার, আমার অফিসও বন্ধ, বিকেলের দিকে আমি চলে আসবো আবার। হ্যাঁ, তাহলে তাই কর। নিবেদিতা, যাও, জিনিসপত্রগুলো জলদি। নিবেদিতা নাস্তা শেষ না করে দৌড়ে রুমে চলে গেল। খুশিতে তার এখন নাচতে ইচ্ছে করছে। তড়িঘড়ি করে 30 মিনিটের মধ্যেই ব্যাগ গুছিয়ে সে নিজেও তৈরি হয়ে নিল। মিধাত নয়ন আরও আগেই তৈরি হয়ে বসেছিল। নিবেদিতা আসার পর বাবা মায়ের থেকে দোয়া নিয়ে ওরা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। এক বুক আনন্দ নিয়ে নিবেদিতা বাসের জানালা দিয়ে বাইরে তাকালো। ভোরের দিকে ঢাকায় পৌঁছালো 3 জন। মিধাত চলে গেল নিজের বাড়ির দিকে, আর নয়ন নিবেদিতাকে নিয়ে গেল বড় খালার বাসায়। আসবে বলে খালা সেই ভোরেই রান্নাবান্না বসিয়েছেন। বাসে সারা রাস্তা ঘুমালেও এখনও দু চোখে ঘুম লেগে আছে নিবেদিতার। আবার এই দু চোখে নির্ণয়কে দেখার আকাঙ্ক্ষা, কখন যে দেখতে পারবে। নয়ন চায়ে চুমুক দিয়ে বলল, খালু আর ভাইয়া কোথায়? ওরা ঘুমাচ্ছে, বন্ধের দিন তারা দেরি করে ওঠে। আমিও একটু ঘুমাবো খালা, সারা রাত ঘুম হয়নি। নয়নের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। নিবেদিতা ঘুমাতে গেল গেস্ট রুমে। বিছানায় শরীর এলিয়ে দিতেই দু চোখে তার ঘুম চলে এলো। এই ঘুম ভাঙলো সকাল 10:30টার দিকে। ওর আগেই বাকিরা ঘুম থেকে উঠে গেছে। নিবেদিতা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এলো। নির্ণয়কে দেখেই তার বুকের ধুকবুকানি বেড়ে গেছে। চেয়ার টেনে বসতে বসতে খালুকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন খালু? খালু সালামের জবাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর সে দু চোখ ভরে নির্ণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন? নির্ণয় মৃদু হেসে বলল, তুমি? আলহামদুলিল্লাহ। নয়ন খালার সাথে কথা বলছিল। খালা বলল, আজই চলে যাবি? এটা কোনো কথা? আজকের দিনটা থেকে যা, নির্ণয়ের জন্য মেয়ে দেখতে যাব আজ আমরা। নিবেদিতা সবেমাত্র চায়ে চুমুক দিতে গিয়েছিল। খালার কথা শুনে আর পারল না। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকিয়ে আছে। মেয়ে দেখতে যাবে মানে? বিয়ের কথাবার্তা চলছে নির্ণয়। নিবেদিতার সমস্ত আনন্দ খুশি যেন এক নিমিষেই ভেঙে গড়িয়ে গেল। এরকম কিছুর জন্য তো সে মোটেও প্রস্তুত ছিল না। বই সামনে নিয়ে বসেছে নিবেদিতা। দু চোখ ঝাপসা, বইয়ের পাতা চোখের পানিতে ভিজে গেছে।
বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে, মাথার ভেতর আঘাত লাগছে, সবকিছু এলোমেলো লাগছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কয়েকবার মুখ চেপে ধরেও কেঁদেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, সবকিছু যেন হঠাৎ করে এলোমেলো হয়ে যাচ্ছে। নয়ন চলে গেছে দুপুরে খাবার খেয়ে, বাড়ির সবাই রেডি হচ্ছে। নিবেদিতা ঘরের দরজা বন্ধ রেখে নিজেকে আটকে রেখেছে। খালা এসে দরজা ধাক্কালেন। নিবু, ঘুমাচ্ছিস নাকি? নিবেদিতা চট করে চোখের পানি মুছে ফেলল, চুলগুলো খুলে মুখ আড়াল করার চেষ্টা করলো। দরজা খুলে আবার এসে বই নিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, না খালা, পড়ছিলাম। কণ্ঠ যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। খালা বললেন, তাড়াতাড়ি রেডি হ। আমি তো যাব না, অনেক পড়া বাকি। তুই একা থাকবি নাকি বাসায়? আমরা তো আর বেশিক্ষণ থাকবো না। না খালা, আমি যাব না। আরে তুই চল তো, ওঠ, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। খালা যে ওকে একা রেখে যাবে না এটা ভালোই বুঝতে পারলো নিবেদিতা। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে শুধু চুলটা বাঁধল। ফোলা চোখ মুখ দেখে খালা কিছু জিজ্ঞেস করলে সর্বনাশ হয়ে যাবে, কারণ তার কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই। কিন্তু খালাকে ব্যস্ত দেখালো, সে নিবেদিতাকে সেভাবে খেয়াল করেনি। বাড়ি থেকে বেরিয়ে আরেক কেলেঙ্কারি অবস্থা। নির্ণয়ের খালু দুজনই বাইকে চলাচল করে। খালা দুম করে বলে বসলেন, তুই নির্ণয়ের বাইকে উঠে যা। নিবেদিতার অস্বস্তি হচ্ছে, সে একবার নির্ণয়ের দিকে তাকালো। খুব সম্ভবত নির্ণয় নিজেও অপ্রস্তুত বোধ করছে। দুজনে কেউ কিছু বলতে পারছে না, কারণ যেই না জাতীয় কিছু বলবে অপরজনকে অপমান করা হবে। নির্ণয় নিবেদিতা দুজনেরই বলতে ইচ্ছে করছিল বিউটি বেগম নির্ণয়ের বাইকে উঠুক আর নির্ণয় নাদিম হোসেনের বাইকে, কিন্তু কারোরই কিছু বলা হলো না। নিবেদিতা নীরবে নির্ণয়ের বাইকে উঠে বসলো। নাদিম হোসেন ইতিমধ্যে বিউটি বেগমকে নিয়ে রওনা দিয়েছেন। নির্ণয় বাইক স্টার্ট দেওয়ার আগে বলল, বসেছ? নিবেদিতা ছোট করে বলল, ভালো করে বসো। বসেছি। নির্ণয় বাইক স্টার্ট দিল। ভিউ মিররে নিবেদিতার চুপসানো মুখ দেখে জিজ্ঞেস করলো, বাইকে ভয় পাও? নিবেদিতা ভাবলেশীনভাবে বলল, না, ভাইয়ার বাইকে উঠে অভ্যাস আছে। ও আচ্ছা, সমস্যা নেই, আমি এমনিও বাইকে আসতে চালাবো। আসলে মা ছাড়া কোনো মেয়ে নিয়ে বাইক চালানোর অভ্যাস নাই আমার। নিবেদিতার কেমন যেন নিজেকে খুব ছোট লাগলো। সে বলল, এটা তখন বললেন না কেন? আমি খালুর বাইকে চলে যেতাম। আচ্ছা, সমস্যা নেই, আপনি বাইক সাইড করে থামান। কেন? আমি অটো বা রিক্সায় করে চলে যাব। বাইকে কি সমস্যা? আমার সমস্যা না, আপনার সমস্যা। আমি তো অন্য মেয়ে। আমি সেভাবে বলিনি, তুমি তো আমার বোনও। নির্ণয় অবাক হয়ে বলল। নিবেদিতার মেজাজটাই খারাপ হয়ে গেল বোন সম্বোধন শুনে। ইচ্ছে করছিল নির্ণয় চুল দুহাতের মুঠোয় নিয়ে ইচ্ছে মতো ঝাঁকাতে, বোন বানানোর শখ একদম মিটিয়ে দিতে। তুমি কি কোনো কারণে বিরক্ত? নির্ণয়ের প্রশ্ন শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না। তাহলে আপসেট? সঙ্গে সঙ্গে নিবেদিতার দু চোখে অশ্রু জড়ো হলো। ইচ্ছে করছিল চিৎকার করতে বলতে, আমার সমস্ত দুঃখ তো আপনার জন্যই। আমি আপনাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না, সেখানে আপনি কি করে পারছেন অন্য মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতে? কিন্তু নিবেদিতার কিছুই বলা হয়ে উঠল না। ঠোঁট চেপে কান্না আটকে নিয়ে বলল, না। নির্ণয় আর কিছু বলল না। প্রয়োজনের তুলনায় আজকে অনেক বেশি কথা বলেছে নিবেদিতার সঙ্গে। অন্য কোনো সময় হলে নিবেদিতা খুশিতে আত্মহারা হয়ে যেত, কিন্তু আজ তার দুঃখ ছাড়া কিছুই হচ্ছে না। মেয়ের বাড়িতে গিয়ে জানা গেল মেয়ে বিউটি বেগমের পরিচিত, তার খুব কাছের বান্ধবীর মেয়ে। মেয়ের নাম সুখী। নামের মতো মেয়েটারও মুখেও একটা সুখী সুখী ভাব আছে। দেখতে বেশ সুন্দর, হাসিও নজর করা, নির্ণয়ের সঙ্গে ভালো মানাবে। এটা যেন নিবেদিতাকে আরও বেশি পীড়া দিতে শুরু করেছে। যেই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে সেই মানুষটাই সুখী মেয়েটাকে ভালোবাসবে, এর চেয়ে নিদারুণ কষ্ট আর কি হতে পারে। কথাবার্তা শুনে শোনা গেল বিউটি বেগম এবং সুখীর মায়ের দুজনেরই অনেক দিনের ইচ্ছে ছিল তাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে বন্ধুত্বটা আরও গাঢ় করার। তাদের এতদিনের ইচ্ছেও এখন পূরণ হওয়ার পথে। এই কথাটি যদি ভুলেও নিবেদিতা আগে কখনো জানতে পারত, তাহলে নির্ণয়ের জন্য ভালোবাসার বীজ মনে জন্মানোর পূর্বেই উপড়ে ফেলত। কিন্তু এখন কি করবে সে? কথার মাঝে হঠাৎ করে বিউটি বেগম সুখীকে বললেন, যাও, তুমি নির্ণয়কে নিয়ে ছাদে যাও তো মা, দুজনে ছাদে গিয়ে কথা বলো। নিবেদিতার মনে হলো কেউ তীক্ষ্ণ ধারালো তীর তার বুকে ঢুকিয়ে দিয়েছে। তার প্যানিক অ্যাটাক হচ্ছে, নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখের সামনে দিয়ে সুখী আর নির্ণয় একসাথে ছাদে যাচ্ছে। সে এখনই এটা সহ্য করতে পারছে না, বিয়ে সহ্য করবে কিভাবে? মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। দুহাত মাথায় রেখে চুপ করে নিজের মনকে মানানোর চেষ্টা করছে সে। খালু লক্ষ্য করে জিজ্ঞেস করলেন,
নিবেদিতা মা, কি হয়েছে? নিবেদা অশ্রু লুকিয়ে ধরে আসা কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। গতকাল জার্নি করেছো, সকালে মনে হয় ঘুম ভালো হয়নি, এজন্য মাথা ব্যথা করছে হয়তো। সুখীর মা সুমনা বেগম বললেন, মা তুমি গিয়ে তাহলে রুমে রেস্ট করো। উত্তরের অপেক্ষা না করে তিনি ছেলেকে ডেকে বললেন, স্বপন ওকে সুখীর রুমে নিয়ে যেত, আর একটা মাথার ব্যথার ওষুধ দিস। বিউটি বেগম বললেন, আমি আসবো নিবু। না খালা, তোমরা কথা বলো, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, বলল নিবেদিতা। সে স্বপনের সঙ্গে সুখীর রুমে গেল। স্বপন ছেলেটাকে এতক্ষণ সে লক্ষ্য করেনি। তার গুনগুন করা গান শুনে তাকালো। দেখতেছে একটা মানুষ অসুস্থ, তার সামনে আবার এমন গুনগুন করে গান কে গায়? ন্যূনতম ভদ্রতাটুকু নেই? স্বপন ওষুধ এগিয়ে দিয়ে বলল, খুব বেশি মাথা ব্যথা না হলে ওষুধ খাওয়া ঠিক না। নিবেদিতা ওষুধটা নিয়ে বিছানার উপর রেখে দিল। সবকিছু তার কাছে এখন বিষাক্ত লাগছে, এই লোকটার কথাও। স্বপন বলল, রেখে দিলে যে, তার মানে মাথা ব্যথা বেশি না? নিবেদিতা গম্ভীর হয়ে বলল, আমি একটু রেস্ট করতে চাই। বেশ, মাথায় বেশি যন্ত্রণা হলে আমায় জানাবেন। নিবেদিতা মেজাজ আর ধরে রাখতে না পেরে বলল, আপনাকে কেন বলবো? স্বপন ছেলেটা এবার হেসে বলল, কারণ আমি একজন ডাক্তার। বাহ, খুব ভালো। এবার আপনি গেলে আমি একটু রেস্ট নিতে পারতাম। শিওর। বলে স্বপন রুম থেকে বেরিয়ে গেল। দরজা চাপিয়ে দেওয়ার সময় এবার শব্দ করে গান গাইতে লাগলো, যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর। নিবেদিতা কতক্ষণ থম মেরে বসে রইল। এপাশে চিৎকার করে কাঁদতে গিয়ে দুহাতে নিজের মুখ চেপে ধরল। নিবেদিতার আজ ঢাকায় অ্যাডমিশন পরীক্ষা আছে। সুখীদের বাড়ি থেকে আসার পর এর মধ্যে আর একবারও সে বই নিয়ে বসেনি। মনকে সে কোনোভাবেই কিছু বোঝাতে পারেনি। বিয়ে মোটামুটি প্রায় ঠিকই বলা চলে। এর মধ্যে সে নির্ণয়ের মুখোমুখি হয়নি। দূর থেকে লুকিয়ে অবশ্য বার দুয়েক দেখেছিল। আজ পরীক্ষা দিতে নির্ণয় নিয়ে যাবে। খেতে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নিবেদিতা। বিষয়টা দৃষ্টি এড়ালো না নির্ণয়ের। সে বেশ আতঙ্কিত হয়েই জিজ্ঞেস করল, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? নিবেদিতা পাল্টা প্রশ্ন করল, কি হয়েছে? লাল হয়ে আছে মুখ, চোখও ফোলা। কেঁদেছো তুমি? কাঁদবো কেন? রাতে ঘুম হয়নি। ও, পরীক্ষার প্রিপারেশন কেমন? ভালো। পথে দুজনের আর কোনো কথা হলো না। পৌঁছে যাওয়ার পর নির্ণয় বলল, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। নিবেদিতা নির্ণয়কে দেখলেই কান্না পায়। ইচ্ছে করে না বলা কথাটা বলে দিতে, কিন্তু আদতে এত কোনো লাভ হবে না। নির্ণয় থেকে শূন্য হাতে ফিরিয়ে দেবে। তাছাড়া এখন আর কিছুই করার নেই। সবকিছু হাতের বাইরে চলে গেছে। সে অন্তত এটুকু বুঝতে পেরেছে যে নির্ণয়ের মনে নিবেদিতার জন্য কোনো প্রকার অনুভূতি নেই। নিবেদিতা মাথা নাড়িয়ে বলল, থ্যাংক ইউ। এখন ভেতরে যাও। পরীক্ষার হলে গিয়ে এত মানুষের মাঝেও নিবেদিতা নিজেকে ভীষণ অসহায় মনে হলো। পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্ন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। কমন পর প্রশ্নের উত্তরগুলো সে লিখতে পারছিল না। সবকিছু গুলিয়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে আছে। পরীক্ষা শেষে বেরিয়ে দেখে নয়ন জুস নিয়ে আর ঠান্ডা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর ভাইকে দেখে মন কিছুটা ভালো লাগছিল তার। সে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল। নয়ন হেসে বলল, পাগলি, পরীক্ষা কেমন দিলি? ভালো? নিবেদিতা দীর্ঘশ্বাস নিয়ে মাথা তুলালো। নয়ন পানির বোতল এগিয়ে দিল। নিবেদিতা বলল, তুমি হঠাৎ এলে যে? তোকে নিতে এসেছি। এখানের পরীক্ষা তো শেষ। কখন এসেছো? এসেছি আরো আগেই। এতক্ষণ মিধাত সাথে ছিল, এইমাত্র চলে গেল। ও আচ্ছা চল, এখন কি খাবি? রেস্টুরেন্টে যাবি? এখন কিছু খাবো না। বার্গার? কিছু না। বলিস কি? আগে না পরীক্ষা দিলেই তোর ক্ষুধা লেগে যেত, খাওয়ার জন্য পাগল হয়ে যেতি। আজ ক্ষুধা লাগেনি ভাইয়া। তোর কি পরীক্ষা খারাপ হয়েছে কলিজা? এজন্য মন খারাপ? আরে পরীক্ষা ভালো না হলে নাই, এক জায়গায় হয়নি আরেক জায়গায় হবে। এখনো কতগুলো বাকি, এজন্য মন খারাপ করতে হবে নাকি? নিবেদিতা মলিন হাসল। খালার বাসায় ফিরে খাবার খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। নির্ণয়ের সঙ্গে দেখা হয়নি। নিবেদিতাও চাচ্ছিল দেখা না হোক, শুধু শুধু মায়া বাড়ি আর লাভ কি? নিবেদিতার এক একটা দিন যাচ্ছিল নিজের সাথে যুদ্ধ করে করে। সবচেয়ে কঠিন সময় এটাই। নিজের মনের সাথে নিজের নীরব যুদ্ধের মতো কঠিন যুদ্ধ আর করাটাই হয় না। এই যুদ্ধে রক্তক্ষরণটা দেখা যায় না, অনুভব করা যায়, এতটুকুই পার্থক্য। ভর্তি পরীক্ষা চলাকালীন বিউটি বেগম একদিন ফোন করে জানালেন নির্ণয়ের সাথে সুখের বিয়ে ফাইনাল। এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করেছে সামনের মাসে।
নিবেদিতার সময় তখন আরও খারাপ, তাই খারাপ সময়টাকে আরও খারাপ করে দিতে রেজাল্টের সময় এলো। ভাগ্য আর সহায় হয়নি, কোনো পাবলিক ভার্সিটিতেই সে চান্স পায়নি। এটা নিয়ে অবশ্য হাই হতাশ করার মতো মানসিক অবস্থাও তার নেই। তার ভেতরকার যুদ্ধে সে হাঁপিয়ে উঠেছে ইতিমধ্যে। বাড়ির সবাই নিবেদিতাকে ভেঙে পড়তে নিষেধ করেছে, এটা কোনো ব্যাপার না, এমন আরও অনেক কিছুই বলেছে। নিবেদিতার মনের ব্যাপারটা আসলে পাবলিকে চান্স নিয়ে নয়, সে তো মুখ ফুটে কাউকে বলতেও পারছে না তার মনের অসুখটা সম্পূর্ণ নির্ণয়কে ঘিরে। উদাস হয়ে নিবেদিতা যখন জানালার পাশে বসেছিল তখন নির্ণয়ের নাম্বার থেকে কল এলো তার ফোনে। নাম্বার তো আরও আগে থেকেই সেভ করা ছিল, কিন্তু কখনো কল দেওয়া হয়নি, নির্ণয়ও দেয়নি আজ হঠাৎ। ভীষণ অবাক হলো নিবেদিতা, কিন্তু খুশি হতে পারল না। আর শুধু এটাই মনে হতে লাগলো যে এই মানুষটা অন্য কারো। নিবেদিতা ফোন রিসিভ করে সালাম দিল। নির্ণয় সালামের জবাব দিয়ে বলল,